আর মাত্র ৩ ঘন্টা পর বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বজুড়ে প্রায় ১৮০ কোটি মানুষের চোখ পড়বে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে বিশ্বকাপে ৪৮টি দলের দীর্ঘ ৬ সপ্তাহে লড়াই শেষে শিরোপা জয়ের লক্ষ্যে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। ফুটবলের এই ২৩তম আসরে এবার স্পেন স্কোয়াডের গড় বয়স ২৬.১ বছর। তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনার গড় বয়স ২৮.৫ বছর। ফাইনালে তারুণ্য নির্ভর স্পেনের অন্যতম শক্তি বলের নিয়ন্ত্রণ, দ্রুত ট্রানজিশন করার ক্ষমতা। এছাড়া তরুণ ফরওয়ার্ড লামিন ইয়ামালের দক্ষতা, সামর্থ্য, গোল করার পারদর্শিতা নিয়ে সংশয় নেই কারো। যদিও চলতি বিশ্বকাপে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি ইয়ামাল, জালের দেখা পেয়েছেন মাত্র একবার। তবে জন্মের ৬ মাসের মাথায় মেসির আশীর্বাদ পুষ্ট ১৯ বছর বয়সে এই তরুণ যে ফাইনালে স্পেনের তরুণদের তাসের একটি, তা জানা সবারই। অন্যদিকে আর্জেন্টিনার রয়েছে সবচেয়ে বড় অস্ত্র, অভিজ্ঞতা এবং শতাব্দীর সেরা ফুটবলার লিওনেল মেসির অমলিন জাদুতে কঠিন মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। সব মিলিয়ে দু দলই রয়েছে দারুণ ছন্দে। স্পেন কি পারবে ৩৯ বছর বয়সী মেসিকে আটকে রেখে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করতে, নাকি ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ ধরে রাখার অনন্য রেকর্ড করবে আর্জেন্টিনা? কে হতে পারেন এবারের আসরের বিজয়ের নেপথ্যের নায়ক? এসব নিয়ে আলোচনায় আজ রাজখাউন স্টুডিওতে আছেন বাফুফের সহ সভাপতি নাসের শাহরিয়ার জাহিদি, সাবেক ফুটবলার ওয়ালি ফয়সাল এবং ক্রীড়া সাংবাদিক এম কায়সার। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। এম কায়সার, আপনাকে দিয়ে শুরু করি। প্রায় ১০,০০০ মিনিট নাটকীয়তা দেখেছি আমরা, এবং ১০,০০০ মিনিটের এই নাটকীয়তা, এই গল্পের শেষটা এসে থামছে আজকের আর ৩ ঘন্টা পরের শেষ ৯০ মিনিটে। সেই শেষ ৯০ মিনিটে আসলে কেমন হতে যাচ্ছে, কতখানি উত্তেজনার হতে যাচ্ছে এবারের আসরের এই ফাইনাল কাপ? ধন্যবাদ আপনাকে। আমি একটু স্বস্তি পাচ্ছি। কারণটা হলো যে ২০ তারিখে, আজকে রাতের পর কালকে রাত থেকে একটু ঘুমাতে পারবো টাইমলি। কারণটা হলো যে আপনি ১টার সময় খেলা শুরু হয়েছে এবং সেই খেলা আপনি ৩টা পর্যন্ত চলেছে, আবার ৩টা থেকে ৫টা পর্যন্ত। ইভেন আপনি তখনও বিশ্রাম নেবেন সেই উপায়টুকুই নেই, আপনি সকালবেলাও কিন্তু খেলা হয়েছে। সো এই ফুটবলটা, এবারের এই ফুটবল ম্যাচটা আমাদেরকে একটা বিনিদ্র রজনী উপহার দিয়েছে। কিন্তু আপনি যেভাবে বললেন যে পুরো বিশ্বকাপটা কেমন হয়েছে, আমি বলবো যে অনন্য হয়েছে। অনন্য হয়েছে, খুবই উপভোগ্য হয়েছে। কারণ ম্যাচগুলো প্রথমে যখন ৪৮টা দল খেলবে, আমি তখন চিন্তা করেছিলাম যে ম্যাচগুলো খুব সম্ভবত অনেক ম্যাচ এক পেশে হবে। কারণ আপনি এই প্রথম সারির দলের সঙ্গে, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের সঙ্গে আপনার পিছিয়ে থাকা দল যারা রয়েছে, আমি ছোট দল বড় দল বলছি না, জাস্ট এই কারণে বললাম যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের সঙ্গে পিছিয়ে থাকা দলের যখন আপনি ম্যাচ হবে, তখন সেখানে হয়তো দেখা যাবে যে একেবারে ওয়ান সাইডেড অ্যাফেয়ার্সের মতো হচ্ছে। সেই ম্যাচ দেখে কিন্তু আপনি রাত জেগে আনন্দ পাবো না, কিন্তু সেই আনন্দটুকু আমরা পেয়েছি। কারণটা হলো যে কেপ ভার্দের মতো দল কিন্তু আপনার স্পেনকে আটকে দিয়েছে। আপনি ইজিপ্ট দুর্দান্ত ফুটবল খেলেছে, ইভেন আপনি কুরাসা এক্সেলেন্ট ফুটবল খেলেছে। সব কিছু মিলে নতুন যারা এসেছে, ইরান এত সমস্যার মধ্যে পড়ে এসেও তারা যেভাবে ফুটবলটা খেলেছে, কোনো ম্যাচ জিতেনি, কিন্তু তারা সব ম্যাচে ড্র করেছে, কিন্তু বীরত্বের সঙ্গে কিন্তু বিদায় নিয়েছে। পারফেক্ট একটা জেতার যে জেদ ছিল তারা সেটা দেখিয়েছে। আর আপনি আর্জেন্টিনার যদি আসি, আর্জেন্টিনার কথা যদি আসি, দেখুন তারা, যেটা আপনার দল, একটু আগে আমরা অফিয়ারে বলছিলাম আর কি, সেটা তারাও ধরেন আপনি প্রায় প্রত্যেকটা ম্যাচে বিপদে পড়েছিল। গ্রুপ পর্যায়ে না, আপনি নকআউট ম্যাচগুলোতে বিপদে পড়েছিল এবং বিপদ থেকে সেটা পারফেক্টলি কায়দা কিন্তু উদ্ধার হয়ে এসেছে। সেটাই আমি বলার চেষ্টা করছিলাম যে এবারের এই খেলা তো আমরা এখন পর্যন্ত ১০,০০০ মিনিট খেলা দেখেছি, মানে এই খেলাগুলোতে যে নাটকীয়তা আমরা দেখেছি, আপনি আর্জেন্টিনার কথা বলছেন এবং স্পেনের কথাও যদি আমরা বলি, এই দুটো দল এবার আসলে ফাইনাল পর্যন্ত যেভাবে পৌঁছেছে, সেই জায়গাটিতে আসলে নাটকীয়তা একেবারেই কম হয়েছে বলার সুযোগ নাই। বিশেষ করে আপনি আর্জেন্টিনার যে কথাটি বলছিলেন যে শেষ মুহূর্তে আমরা বারবার আর্জেন্টিনাকে ঘুরে দাঁড়াতে দেখেছি। একটা সময় আর্জেন্টিনার কোচকেও আমরা বলতে শুনলাম যে তিনি বলেছিলেন যে আর্জেন্টিনা দেয়ালে পিঠ থেকে গেলে এরপরে আসলে বেশি ভালো খেলে। রাইট, এবং সেটা ঠিকই বলেছেন তিনি। কারণটা হলো যে আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপে ১৯টি গোল করেছে। এই ১৯টি গোলের মধ্যে ৭৫ মিনিট এবং তারপরে তারা কিন্তু আপনি ১১টা গোল করেছে। দ্যাট মিনস তারা কিন্তু, এবং কনসিড করার পর, গোল কনসিড করার পর তাদের আসল চেহারাটা কিন্তু ফুটে ওঠে। অর্থাৎ তারা দেখবেন যে আপনি আর্জেন্টিনার যে মূল খেলাটা, আপনি গোল খাওয়ার আগ পর্যন্ত তেমন দেখা যায় না, কিন্তু তারা যখন গোল কনসিড করে তখন তাদের মধ্যে এক ধরনের জেতার জেদটুকু চলে আসে। পুরো দল এক অর্থে কিন্তু মনে হয় যেন ঝাঁপিয়ে পড়ছে আপনি প্রতিপক্ষের উপরে। এবং দিস ইজ দ্য, মানে আমার কাছে মনে হয় যে এটাই হওয়া উচিত। কারণটা হলো যে আপনি পুরো দলটাকে যখন আপনি একটা জেতার জেদে রান করবেন, সেরকমভাবে খেলবেন। আর্জেন্টিনা সেই জিনিসটা দেখিয়ে দিয়েছে। এবং আরেকটা জিনিস আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে যে হোঁচট খেলে পড়ে গেলে আপনি কিন্তু মানে হেরে যেতে নেই, সেটা কিন্তু আর্জেন্টিনার এখান থেকে মানে অনেক বড় একটা জীবন দর্শন দিয়েছে আমাদের কাছে। বলতে যা বোঝা যায়।
রাইট, নেভার সে ডাই একটা অ্যাটিটিউড তাদের মধ্যে এসেছে। এই কারণে দেখবেন যে তারা শেষ বাঁশি না বাজা পর্যন্ত তারা নিজেদের উপর থেকে আস্থাটুকু হারায় না। এটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস। দেখবেন যে অনেক দল হয়তো 2-0 গোলে যখন পিছিয়ে যায় তখন সেই দলগুলো কিন্তু এক ধরনের একটু পর্যদস্ত হয়ে যায়, হয়তো আত্মবিশ্বাস একটু হারা হয়ে যায়, আমরা বোধহয় আর সামনে বাড়তে পারবো না। কিন্তু আর্জেন্টিনা সেখান থেকে কিন্তু পুরো জিনিসটা বদলে দিয়েছে। আমি শুধুমাত্র এটাকে একটা ম্যাচের মধ্যে রাখতে চাই না বা আর্জেন্টিনার খেলার মধ্যে রাখতে চাই না। আপনি যদি এটাকে বৃহত্তর অর্থে একটা জীবনের দর্শন হিসেবে কাউন্ট করেন, সেটাও আমি মনে করি যে আর্জেন্টিনার এই ফুটবল দলটা আমাদেরকে সেই জিনিসটা শিখিয়ে দিয়ে গিয়েছে যে ধাক্কা খেলে পড়ে গেলেও উঠে দাঁড়াতে হয়, এবং উঠে দাঁড়িয়ে শেষ বিন্দু পর্যন্ত যে লড়তে পারে সেই কিন্তু আসল বিজয়ী। আর্জেন্টিনা এখানে এখন পর্যন্ত সেই জিনিসটা দেখিয়ে দিয়েছে। আবার এটা নিয়েও নানান সমালোচনা চলছে কিন্তু এবার যে সমালোচনা তো ফিফা সবকিছুই আসলে হবে। আর্জেন্টিনার হয়ে কাজ করছে কিনা এই সমালোচনা তো আলোচনাতে সবকিছু হবে, আমরা সমালোচনা আসবো। হবে। জি। আপনি আম্পায়ার, রেফারি আর্জেন্টিনাকে অনেক কিছু দিয়ে দিচ্ছে, ফিফা হয়তো আর্জেন্টিনাকে অনেক সহায়তা দিচ্ছে, কিন্তু সেটার কংক্রিট কোনো কিছু আপনি প্রমাণ করতে পারবেন না। মানে সেই আসলে সুযোগটাও হয়তো ওয়ার্ল্ড স্পোর্টসে নাই। কাপে জি। একটা সাপোর্ট থাকে, ওয়ার্ল্ড কাপ একটা সাপোর্ট থাকে, আর একটা হচ্ছে ফেভার একটা জিনিস আছে। এক একটা টিমের একটা ফেভারের প্রয়োজন হয়। আর্জেন্টিনা ওদের ফেভার করেছে এই টুর্নামেন্টে। দেখা গেছে অনেক ম্যাচে ওরা পিছিয়ে ছিল, আবার কামব্যাক করতে পারছে। সো দেখা গেছে যে কিছু কিছু বল যেটা গোল না হওয়ার সেটাও কিন্তু গোল হয়ে গেছে। এখন দেখেন আপনি লাস্ট ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা হয়েছে, ইংল্যান্ড কিন্তু প্রপার মার্কটা করেছে মেসিকে কিন্তু একেবারে লেফট ফুটে কোনো কাজ করতে দেয়নি। শেষ দিকে যখন আর্জেন্টিনা পিছিয়ে পড়লো, তখন মেসি যখন রাইট ফুটে যখন কিক করলো, সেটা কিন্তু আনবিলিভেবল। সো মেসির ক্ষেত্রে রাইট ফুটে কিক করা আর ওইটা কারেক্ট করা, এটা কিন্তু অসম্ভব ব্যাপার জি, ছিল। আমি ওয়ালি ফয়সাল একটু অন্যভাবে একটু যদি এই প্রশ্নটাই আপনাকে করি, মানে এর আগে আমরা দেখেছি স্পেন এবং আর্জেন্টিনা 14 বার তারা মুখোমুখি হয়েছে। আজকের ম্যাচটা আসলে নিয়ন্ত্রণ বনাম বিশ্বাসের লড়াই, এরকম একটা আলোচনা চলছে। নিয়ন্ত্রণ করে খেলার চেষ্টা করবে স্পেন এবং বিশ্বাসের যে লড়াই সেটা করতে থাকবে আর্জেন্টিনা। সেখানে আপনি কাকে এগিয়ে রাখতে চান? আসলে স্পেন যেভাবে খেলে এসেছে, স্পেনের ফার্স্ট ম্যাচটা কিন্তু ভালো ছিল না। ডে বাই ডে ওরা উন্নতি করেছে। আর লাস্ট পর্যায়ে স্পেন যে খেলাটা খেলেছে, এইটাই ওদের রিয়েলিটি খেলা। টিকে টাকা ফুটবল, শর্ট পাস, এইভাবেই স্পেন খেলে। যেটা খেলার কথা ছিল লাস্ট ম্যাচ ফ্রান্সের সাথে, সেই খেলাটাই খেলেছে। না হয় আমরা ফেভারিট হিসেবে দেখতে পারতাম কিন্তু ফ্রান্স আর ইংল্যান্ডকে ফাইনাল খেলতে, তাই না? সো আর্জেন্টিনার ক্ষেত্রে যেমন মেসি একটা আত্মবিশ্বাসী লোক, মেসি মাঠে থাকলেই কিছু করা লাগবে না, মেসি মাঠে থাকলেই ওই 10 জন প্লেয়ার আত্মবিশ্বাস পায়। ঠিক তেমনি স্পেন যদি তাদের সেই এই লাস্ট ম্যাচে ফ্রান্সের সাথে যেই খেলাটা খেলেছে, এই খেলাটা যদি খেলতে পারে, আমার মনে হয় যে আর্জেন্টিনার সাথে খুব ভালো একটা ম্যাচ, প্রাণবন্ত একটা ম্যাচ দেখতে পারবো। সেই প্রাণবন্ত ম্যাচের অপেক্ষায় পুরো বিশ্ব এই মুহূর্তে আছে এবং মেটলাইফ স্টেডিয়ামের দিকে আমাদের সবার নজর। নাসির শাহরিয়ার জাইদি, আপনার কাছে আসি। মানে ফুটবল নিয়ে যখন আমরা বলি দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, এবং এই গ্রেটেস্ট শো অন দ্য আর্থ নিয়ে আসলে নানান উন্মাদনা, বিশেষ করে যদি বাংলাদেশের উন্মাদনার দিকে আমরা তাকাই, বাংলাদেশের সবচেয়ে বেশি উন্মাদনা হয় এই ফুটবল খেলা নিয়ে। এবং বাংলাদেশে আসলে এই যে ফুটবল খেলছে যতগুলোর দল, এই 48টি দল, তাদের অনেকেই হয়তো বাংলাদেশের নামও জানে না, কিন্তু মৃত্যুর সংখ্যার দিকে যদি আমরা তাকাই এই ফুটবল উন্মাদনাকে ঘিরে, বাংলাদেশের সেই সংখ্যা পুরো পৃথিবীতে সর্বোচ্চ। খেলায় আসলে উন্মাদনা থাকবে, হার জিতও থাকবে, কিন্তু এই যে আমরা আসলে বাংলাদেশকে কবে আসলে খেলায় দেখতে পাবো? মানে এবারের 48, এর পরে এই সংখ্যাটি আরও বাড়তে যাচ্ছে, 60-এর উপর হতে যাচ্ছে, 64টি দল খেলবে। কতগুলো দল খেললে আসলে বাংলাদেশ ফুটবল খেলতে পারবে? আসলে আপনি যে কথাটা বললেন, তার কায়সার একটু আগে যে কথা একটা বলেছে, খুব চমৎকার কথা। এই যে টু লার্ন টু মেক এ কামব্যাক, এবারের খেলায় যেটা বললেন যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে 75 মিনিটের পরে যে জেতা গোলগুলো হয়েছে অনেক ক্ষেত্রেই, অর্থাৎ একটা টিম টানা 75 মিনিট পিছিয়ে থেকে পরবর্তী 15-20 মিনিটে তাদের বিজয়টা নিয়ে এসছে। এটা শুধু ফুটবলে না, এটা আমাদের জাতীয় জীবনের, ব্যক্তি জীবনের সবখানেই কিন্তু ইটস এ লেসন। স্পোর্টস কিন্তু জীবনকেও শেখায়। আপনার যে প্রশ্নটা, বাংলাদেশ কবে কতজন হলে আমরা যেতে পারবো, এখন 192 জন ওয়ার্ল্ড কাপ খেললে তখন আমরা যেতে পারবো, নাকি 48টায় যদি থাকে সেখানে আমরা যেতে পারবো? আমি আপনার উত্তর দেওয়ার আগে একটা কথা বলি। গত 23শে মে ছিল বিশ্ব গ্রাসরুট ফুটবল ডে। তো ওই দিন যশোরে
সহ 5টা জায়গায় আমাদের ফুটবল ফেডারেশন থেকে অনুষ্ঠান আয়োজন করা হয়। তো যশোরে আমাদের বর্তমান মাননীয় স্পিকার মেজর হাফিজ আহমেদ গিয়েছিলেন প্রধান অতিথি হয়ে। তিনি স্মৃতিচারণ করে তার বক্তৃতায় বললেন যে তিনি যখন পাকিস্তান ন্যাশনাল টিমে খেলতেন, অল পাকিস্তান ন্যাশনাল টিমে, তখন তারা সিরিয়াকে হারিয়েছেন, সৌদি আরবকে হারিয়েছেন, ইরাককে হারিয়েছেন। তো সেখান থেকে আমি যদি আজকের এই 40 বছরে দেখি, আজকে আমরা এই সমস্ত দেশকে হারানোর চিন্তা আপাতত করতে পারছি না। অর্থাৎ আজকের দর্শকের উন্মাদনা আপনি দেখেন, আপনি একটু আগেই বললেন যে হাইয়েস্ট নাম্বার অফ কনফ্রন্টেশন এখানে হয়েছে, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকায় ছেয়ে যায় সকলে। তাহলে এই ধরনের একটি ফুটবল উন্মাদনা দেশে 40 বছরে আমরা কেন পিছিয়ে থাকলাম? আমরা যদি 40 বছর আগে গ্লোবাল ফুটবল প্ল্যাটফর্মে যদি আমরা ওই পারফরমেন্স করতে পারি, তাহলে আজকে কেন আমাদের ভাবতে হচ্ছে আমি 48 জনে কেন আমি যেতে পারছি না বা কবে যেতে পারবো? আমার যেটা মনে হয় আশার দিকটা হলো এখন নতুন করে আবার ফুটবল আমরা গোছানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে আন্ডার-20 যে টিমটা থাকে বয়সভিত্তিক, দে গো ভেরি ক্লোজ টু দ্য ন্যাশনাল টিম। তো এবার আন্ডার-20-তে আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছি। আগামী অগস্ট থেকে সেপ্টেম্বর আমরা খেলবো এএফসি কোয়ালিফাইংয়ে। আই এম প্রেটি কনফিডেন্ট যে এএফসি আমরা ইনশাল্লাহ কোয়ালিফাই করব। আর দোয়া করেন যদি আমরা এইভাবে প্রোগ্রেস করতে থাকি, আগামী 4 বছর পরে আমরা বেশি দূর যেতে না পারি, ইনশাল্লাহ 48 জন যদি থাকে, আই থিঙ্ক বাংলাদেশ শুড বি দেয়ার। আমি একটু যুক্ত করি, মানে বাংলাদেশের নারী ফুটবল টিম যারা আছে, বিশেষ করে ছোটরা, মানে 16 অনূর্ধ্ব 16 যারা, তাদের ফুটবল কিন্তু এই মুহূর্তে অনেক বেশি আলোচিত, তারা অনেক ভালো খেলছে। মানে আমরা আসলে যদিও আজকে বিশ্বকাপ নিয়ে আলোচনা করছি, কিন্তু দিন শেষে আসলে নিজের দেশকে নিয়ে যখন আলোচনা হয়, দেশের ভালোগুলো সবাইকে জানাতে ইচ্ছে হয়। আমরা চাইবো আসলে বাংলাদেশের সবাই, এই যে যারা আসলে ফুটবল খেলছেন, শুধু আসলে পুরুষ যে জাতীয় ফুটবল দল তারা নয়, নারী ফুটবল দলটাও অনেক ভালো করে, এবং সেখানেও নিশ্চয়ই আসলে আপনাদের একটা বড় অবদানের প্রয়োজন আছে। না, আমি বলি আপনাকে, নারী ফুটবল দলটা আমাদের সাব চ্যাম্পিয়ন হয়েছে, তারা এএফসি কোয়ালিফাই করেছে। এএফসিতে খেলতে গিয়ে হয়তো অতটা আর এগোতে পারে নাই, বাট দ্য ম্যাটার ইজ দ্যাট এএফসি তো কোয়ালিফাই করেছে। তো এখন আমাদের আন্ডার-20 এরাও সাব চ্যাম্পিয়ন হয়েছে, এএফসি খেলতে যাচ্ছে, আপনারা দোয়া করেন, এরাও আশা করছি এগিয়ে যাবে। আমাদের দেশে ভালো দিকটা হলো শুধু ছেলেদের টিমে নয়, ছেলে এবং মেয়ে উভয়ে এগিয়ে যাচ্ছে। মেন্স, দিস ইজ এ ফুটবল কান্ট্রি। সুতরাং আমাদের এই জনগণের উৎসাহ প্রত্যাশা নিয়ে এবং বর্তমানে ফুটবল ফেডারেশন যে পদক্ষেপগুলো নিচ্ছে, বিশেষ করে আপনার গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্টে, এর একটা সুফল আপনি পাবেন 3-4 বছর পরে গিয়ে। এই যে মানে সফলতার কথা আমরা বলছি, আজকের যেই মহারণের দিকে আমরা তাকিয়ে আছি, সেখানে আসলে আজকে কারা সফল হবেন? ওয়ালি ফয়সাল, কৌশল এবং সাহস এই দুটোকেও খুবই গুরুত্ব দেওয়া হয় ফুটবল খেলায়। সেক্ষেত্রে আসলে স্পেনের বেশ কিছু শক্তির দিক আছে, বিশেষ করে কোচ লুইস দে লা ফুয়েন্তে বারবার বলছিলেন যে তারা একতাবদ্ধ হয়ে খেলবেন আজকে, তার মানে পুরো টিম হয়ে আসলে তারা সেই কৌশলটার দিকে তারা এগিয়ে যাচ্ছেন। মানে কোন কোন শক্তি, স্পেনের কোন কোন শক্তি আর্জেন্টিনার জন্য আজকে চিন্তার কারণ হতে পারে? স্পেন, লামিয়ান ইয়ামেল আছে, সেখানে ও ভালো করছে। আমি মনে করি যে ও যে নিজে মেসির মতো খেলে তা না। মেসি যখন আর্জেন্টিনাতে খেলে তখন আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার মেসিকে হেল্প করার চেষ্টা করে, ওকে মানে ওর কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করে, এজন্য ওকে সবগুলি বল পাস করে। তো এই স্পেনের ক্ষেত্রে যেটা দেখছি আমরা, যে স্পেনের প্রতিটা প্লেয়ার তাদের নিজের কলাকৌশলের দিকে তাকায় না, সবাই সবাইকে খুব মানে ইচ্ছে মতো বল দিয়ে দিয়ে নিজেদের কনফিডেন্স তৈরি করে, এবং ওরা অপোনেন্ট টিমের যেই থার্ড জোনটা, ফাইনাল জোনটা, ওইখানে গিয়ে খেলার চেষ্টা করে টিকে টাকা ফুটবল, ছোট ছোট পাস এবং গ্যাপ জায়গাতে বল ছেড়ে তারপর স্কোর করা। ঠিক তেমনি আর্জেন্টিনাও সেম, যেমন ওরা 100% এফোর্ট দিয়ে খেলার চেষ্টা করে। ওরা কিন্তু প্রত্যেকটা সময় অ্যাটাকিং ফুটবল খেলে না, কিছু সময় ধীরে সুস্থে রেখে খেলে। যেমন 10 মিনিট আমি অ্যাটাক করলাম, 10 মিনিটস একটু ওয়েট করলাম, সবাই আবার এনার্জেটিক। মানে অনেকে এখন বলার চেষ্টা করছে যে আর্জেন্টিনা আসলে শেষের আগে শেষ ভাবেই না। হ্যাঁ হ্যাঁ, সো আর্জেন্টিনার ক্ষেত্রে যেমন মেসি শুধু একাই ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে,
স্পেনের ক্ষেত্রে সবাই ইকুয়াল, সবাই যদি 70% করে ফ্রান্সের সাথে যেভাবে খেলেছে সেই কলা কৌশলটা যদি খেলতে পারে আজকে, আমার মনে হয় যে আজকে আর্জেন্টিনার জন্য খুব বিপজ্জনক। একটু ছোট করে এমএম কাছে আপনার কাছেও আসি, মানে এই যে এই খেলায় লামিন ইয়ামাল এবং মেসি দুজনকে আসলে গুরু শিষ্যের একটা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে, এরকম একটা আলোচনা আছে। মানে প্রাকৃতিকভাবেই আসলে একজন যখন মহারথী চলে যান সেই স্থানে আরেকজনের হয়তো প্রত্যাবর্তন ঘটে, সেই জায়গাটি থেকে আমরা আসলে এবারের ওয়ার্ল্ড কাপে দেখতে যাচ্ছি কিনা। হতে পারে যে এক কিংবদন্তির প্রস্থান এবং আরেক কিংবদন্তির যাত্রা শুরু, এমনও হতে পারে। বাট আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, যেটা হলো যে টিম গেম যেটা থাকে সেখানে আপনি দেখবেন যে হয়তো এই যে ছোট ছোট ব্যাটেল যেগুলো রয়েছে সেই ব্যাটেলে হয়তো তারকাদের মধ্যে লড়াইটা হতে পারে, কিন্তু যখনই যে ম্যাচটা টিম গেম সেখানে কিন্তু আপনাকে এই ফোর্সটা দিতে হবে পুরো দলের সঙ্গে। এবং সেটা যদি আপনি বিবেচনা করতে বলেন বা তুলনা করতে বলেন, তাহলে আমি মনে করি যে এখানে স্পেন এগিয়ে রয়েছে আর্জেন্টিনার তুলনায়। কারণ স্পেন একটা সিস্টেমে বিশ্বাসী, তারা ঠিক যেরকমভাবে আপনি দেখবেন যে একটা ছকের মধ্যে খেলে, একটা ছন্দের মধ্যে খেলে এবং পুরো দলটা একসঙ্গে খেলার চেষ্টাটুকু করে। এখানে কিন্তু আপনি কোনো তারকা নির্ভর দল না। হ্যাঁ, তারকা রয়েছেন, ইয়ামাল রয়েছেন, কিন্তু তারপরও আপনি হাইলাইট কিন্তু তার উপর এত না। এই বিশ্বকাপে তিনি কিন্তু সবগুলো ম্যাচে খেলেননি। প্রথম ম্যাচে তিনি কিন্তু ইনজুরিতে ছিলেন, তারপর যত সময় গিয়েছে তত রিকভারিটা সুন্দর হয়েছে তার, এবং তারও কিন্তু আপনি মানে আপনার খেলাটা পারফরমেন্সটা আরও একটু উন্নত হয়েছে। কিন্তু তারপরও স্পেন কিন্তু পুরোপুরি এককভাবে আপনার ইয়ামালের উপর নির্ভর না, কিন্তু তাদের আপনার কোচিং স্টাইলটাই এরকমভাবে যে তারা পুরো একটা জোট হয়ে, একটা দল হয়ে, দি এ টিম যেটাকে বলে সেই টিম হিসেবে কিন্তু তারা খেলে। ওয়ারেস আর্জেন্টিনা কিন্তু অন্যদিকে, আর্জেন্টিনা কিন্তু টোটালি আপনার মাস্টার প্ল্যানটাই হয় তাদের কিন্তু মেসিকে কেন্দ্র করে, যেখানে দলের বাদবাকিরা, ওয়ালি ঠিকই বলেছেন, দলের বাদবাকিরা কিন্তু চেষ্টা করে যে মেসিকে যাতে একটু পাস দেওয়া যায়, মেসিকে যাতে একটু সহায়তা করা যায়, তিনি যেন খেলাটা আর একটু তৈরি করতে পারেন। এবং যখন এটা তারা পারে না, তখন মেসি নিজে কিন্তু খেলাটা তৈরি করে। আজকের ম্যাচেও আসলে মেসি কোনো রূপকথা দেখাবেন কিনা সেজন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে নিশ্চয়ই। এবং এইবারের খেলার দিকে যদি আমরা দেখি, আর্জেন্টিনা বা স্পেনের খেলার দিকে যদি দেখি, স্পেন খুবই নিখুঁত খেলেছে, আর্জেন্টিনা হয়তো স্পেনের মতো এত নিখুঁত খেলে নাই, কিন্তু অসম্ভব রকম জেদি খেলেছে তারা। মানে 19 গোলের 12টাই এসছে 75 মিনিটের পরে। তার মানে আজকেও আসলে আমাদের 90 মিনিটেই যে আমরা জয় দেখতে পারবো নাকি আরো দীর্ঘক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে, এই প্রশ্নে একটা বিরতিতে যেতে চাই। রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। নাসির শাহরিয়ার জাহিদি, যেটি বলছিলাম যে আজকের ম্যাচেও নিঃসন্দেহে মেসির উপর একটা বিশেষ নজর রয়েছে এবং তিনি আজকে কোনো রূপকথার গল্প লিখতে যাচ্ছেন কিনা সেজন্য যদিও আমাদের অপেক্ষা করতে হবে, তবে ফুটবলের এই অন্যতম বড় সৌন্দর্যটাই হচ্ছে অনিশ্চয়তা। মেসির উপরে অনেক বেশি নির্ভরতা, মেসির উপর অনেক বেশি আসলে দর্শকদের চাপ থাকলেও খেলায় যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। কি মনে হয় আজকে আসলে কি হতে যাচ্ছে? আজকের ম্যাচে আমার যেটা মনে হচ্ছে, উভয় দলই একটা সাংঘাতিক মনস্তাত্ত্বিক চাপে থাকবে, নো ডাউট ইন দ্যাট। সেই মনস্তাত্ত্বিক চাপে আমি তো আই এম নট এ ফুটবল এক্সপার্ট লাইক দ্যাম, ওনারা আরও ভালো জানেন। আমার একজন সাধারণ দর্শক হিসেবে আমার যেটা মনে হচ্ছে, আর্জেন্টিনা যেহেতু মেসি নির্ভর একটা ব্যক্তি বা একটা স্টার প্লেয়ারের প্রতি নির্ভরশীল হয়ে থাকছে পুরো টিমটা, তো সেখানে মেসি কেমন পারফর্ম করেন তার উপরে আর্জেন্টিনার পারফরমেন্সটা অনেকাংশেই নির্ভর করবে। অন দ্য আদার হ্যান্ড, স্পেনের টিমওয়ার্কটা খুব রিদমিক, তাদের ভিতরে মিউচুয়াল কোঅর্ডিনেশনটা আমার মনে হয় মোর কম্পোজড। তো টিম স্পিরিটের দিক থেকেই স্পেন এগিয়ে থাকবে। স্কেল অফ অ্যান্ড ডিপেন্ডেন্স অন মেসি যতটা লিড করবেন সেখানে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। তো আজকের ম্যাচটা আমার মনে হচ্ছে ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। এবং যেটি বলছিলাম, যেটা অনিশ্চয়তা থাকে। আবার মেসির কথাই যদি বলি, মেসি আসলে কখন কি করবেন সেটা শুধুমাত্র এক মেসিই জানেন, অন্য কেউ হয়তো সেটি জানে না। এই ছকটা আসলে নানান সময় সমীকরণও পাল্টে দিতে পারে কিনা সেটারও একটা সম্ভাবনা থাকে। সেটা তো পারতেই পারে। আপনি 60-এর দশকে পেলে ব্রাজিলকে যেখানে নিয়ে গেছে, তো আজকে মেসি আর্জেন্টিনার জন্য ঠিক তেমনি একটা রোল প্লে করছেন। আর ফুটবলের সবথেকে দুটো জিনিস সাধারণ দর্শক দেখতে চায়, একটা খেলার একটি স্কিল এবং একটা রিদম, উত্তেজনা, অনিশ্চয়তা। আপনি যেমন কায়সার বলছিল, ইনিশিয়াল ম্যাচগুলো অত অ্যাট্রাকটিভ হয় না কেন? কারণ তখন একটা বড় টিমের সাথে একটা ছোট টিমের কম্বিনেশন হয়। আপনি রেজাল্ট যখন প্রেডিক্ট করতে পারেন, উত্তেজনা কমে যায়। যেমন আজকে অনেকে হয়তো নানান প্রেডিকশন করছে, হয়তো প্রেডিকশনটা আর্জেন্টিনার পক্ষে বাংলাদেশে বেশি, তবুও একটা মনের ভিতর উত্তেজনা থাকে। এই উত্তেজনাটা আমার মনে হয় স্পোর্টসের একটা আলাদা বিউটি এনে দেয়। তো ইটস এ ম্যাটার অফ কাপল অফ আওয়ার্স। আমরা আরেকটু অপেক্ষা করি, দেখি কি দাঁড়ায়।
যে এবং এই ম্যাচ নিয়ে যেটি আমরা এর আগেও বলছিলাম যে নানান সময় অনেক আলোচনা সমালোচনার মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে। কায়সার, এই যে আসলে আমরা বললাম যে মেসি বা আর্জেন্টিনা জিতলেই অনেকে বলেন যে ফিফা আসলে জিতিয়ে দিল কিনা। বাংলাদেশে ইতিমধ্যে একটা লাইন ভীষণ জনপ্রিয় হচ্ছে যে আমরা কমিটির লোক, মানে সেটার আসলে আদৌ কোনো সুযোগ আছে কিনা, যদিও আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে রেফারিকে সতর্কবার্তা ইতিমধ্যে দিয়েছেন স্পেনের কোচ। না, আমার মনে হয় না যে এখানে ফিফা কোনো কিছু করেছে বা এই হয়েছে। প্রবলেমটা হলো যে আপনি যখনই দেখবেন যে রেফারির কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে যদি না যায়, তখন মনে হবে যেন না, রেফারি বোধহয় ঘুষ খেয়েছেন অথবা আর্জেন্টিনার রেফারিকে ঘুষ খাইয়ে দিয়েছে। আর্জেন্টিনার অর্থনৈতিক অবস্থা কিন্তু এত ভালো না যে আপনি ফিফার রেফারিকে আপনি টাকা দিয়ে তারপর তারা সেখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসবে। আমি বলছি না এটা জাস্ট ইটস এ জোক, বাট বিষয়টা হলো কি যে আপনি দেখবেন যে পক্ষে যদি আপনার না যায় কোনো সিদ্ধান্ত, তখন মনে হবে যে না, রেফারি বোধহয় আমার পক্ষে না, রেফারি ভুল সিদ্ধান্ত দিচ্ছেন। আর পক্ষে গেলে দেখবেন যে ভুল সিদ্ধান্তটাও তখন মনে করবেন যে এটা কারেক্ট সিদ্ধান্ত। সেটা মানে আমার কাছে মনে হয় যে এই ধরনের ঘটনাই ঘটেছে। আরেকটা বিষয়টা হলো যে এবার VAR আসার কারণে, আপনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি আসার কারণে অনেকে কিন্তু অনেক নিয়ম সম্পর্কে তেমনভাবে কিন্তু আপনার মানে হয়তো জানা নেই বলেই অনেকে অনেক ধরনের নিজের ইচ্ছা মানে মন্তব্যটা বা যুক্তিটা এখানে প্রকাশ করার একটা চেষ্টা করেছেন। একটা বিষয় আমি একটু জানিয়ে রাখি আপনাকে, সেটা হলো যে VAR যেটা রয়েছে সেটা কিন্তু আপনি প্রত্যেকটা ফ্রেম, আপনি ছবির প্রত্যেকটা পার সেকেন্ডে আপনি 50টা ফ্রেম ক্যাপচার করা হয়। সেই সেকেন্ডগুলো, সেই জিনিসগুলো কিন্তু তারা ওই সেখানে বসে কিন্তু তারা এটা ডায়াগনোসিস করেন এবং চেক করেন। সো এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি আর্জেন্টিনার কোনো একটা ফাউল চেক করা হয়নি বা আপনি স্পেনের ফাউলটা চেক করা হয়েছে, আর্জেন্টিনার করা হয়নি, এই ধরনের কোনো ঘটনা ঘটে না। আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে ভার রেফারিকে কখন আপনার বলে যে ভিডিওটা গিয়ে দেখো, যখন তারা দেখে যে মাঠের রেফারি অবভিয়াস কোনো এরর করছেন। সেই এররটা যখন রেফারি ভুল করে থাকেন, অবভিয়াস এরর বলে একটা কথা রয়েছে, ওই অবভিয়াস এররটা যদি করে থাকেন তখন রেফারিকে তারা কিন্তু বলে যে আমার মনে হচ্ছে যে তুমি এটা ভুল করেছো, তুমি একটা রিচেক করতে পারো, তুমি সিদ্ধান্ত চেঞ্জ করো, সেটাও কিন্তু বলে না, তুমি এটা রিচেক করতে পারো। সো তারা কিন্তু সব সিদ্ধান্ত এরকমভাবে নেয়। তো যেটা অবভিয়াস এরর হয় সেটা তারা রেফারিকে বলে, আর যেটা হয় না সেটা রেফারিকে তারা বলে খামাকে আপনি খেলার টেম্পো নষ্ট করার কোনো কারণই তো নেই, কারণ তারা তো এটা দেখতে পাচ্ছে যে ইট ওয়াজ এ ফাউল বা এটা আপনি ঠিক হয়েছে কি হয়নি। স্পেনের কোচের এই রেফারিকে সতর্কবার্তাটি কি আপনি কিভাবে? ওয়েল, এটা আমি মনে করি যে এটা সবসময় হয়ে থাকে, এটা আপনি একটা মেন্টাল গেমের মতো হতে পারে, আপনি মেন্টাল গেমের একটা বিষয়তে, বাট তিনি কি কারণে বা কোন যুক্তিতে এটা বলেছেন আমি ঠিক জানি না এখন পর্যন্ত, ওটা জানতে পারলে খুব ভালো হতো। তবে আপনি এর আগে যে জাহিদি ভাইকে যে প্রশ্নটা করলেন যে মেসি আসলে এই ম্যাচের জন্য আপনার বড় কোনো ধরনের পরিপূরক বা বড় কোনো ধরনের পার্থক্য হতে পারেন কিনা, আমি জাস্ট আপনাকে এই বিষয়ে একটা শুধু কিছু তথ্য দিচ্ছি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত গোল কন্ট্রিবিউশন 12টা, গোল কন্ট্রিবিউশন মিনস আপনি গোল করা এবং অ্যাসিস্ট করা দুটো মিলে 8 এবং 4, 12টা মেসির। এই বিশ্বকাপে চান্সেস ক্রিয়েটেড 25টা মেসির। এই বিশ্বকাপে বিগ চান্সেস ক্রিয়েটেড 8টা মেসির। সাকসেসফুল ড্রিবল 25টা এখন পর্যন্ত মেসির, সর্বোচ্চ এটা কিন্তু। অ্যাকিউরেট ক্রসেস 19টা, সেটাও মেসির। থ্রু বল 15টা, সেটাও মেসির, এবং শর্টস 34টা, সেটাও মেসির। আপনি আর কি বলবেন, একজন লোকের কাছ থেকে আর কি চাইবেন? সো আমার কাছে মনে হচ্ছে যে মেসি যে ম্যাচে গোল করেননি, সেই ম্যাচে তিনি যে অ্যাসিস্ট করেছেন বা ম্যাচে যে প্রভাবের রেখেছেন, তাতে আমার মনে হয় যে মেসি যদি ফাইনালে প্রভাবী ফুটবল না খেলতে পারেন, তাহলে আর্জেন্টিনার জন্য একটা বড় ধরনের বিপদ হতে পারে। এইবারের আসলে এই ফাইনাল কাপ খেলায় যে কোনো সময় আসলে খেলা পাল্টে যেতে পারে, সমীকরণ পাল্টে যেতেই পারে। সেটি ওয়ালি ফয়সাল, একটু যদি আপনার কাছে আসি, যারা আসলে স্পেনকে ফেভারিট ভাবছেন, মানে আমার প্রশ্নটা একটু অন্যরকম হয়তো শুনতে লাগছে, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার। আমি স্পেনকে ফেভারিট রাখছি। আসলে আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার, বাট আমি বাংলাদেশের ফুটবল উন্মোদনে আপনি আর আমি চিরপ্রতিদ্বন্দ্বী। তাহলে নিশ্চয়ই উনি স্পেনার সাপোর্টার আছেন, বাট আমি মেসি ভক্ত। একটা জিনিস যিনি ভালো খেলছেন তাকে নিয়ে আসলে নতুন করে সমালোচনা করার সুযোগ নেই। যে ভালো খেলে তাকে সবসময় একটু সাপোর্ট করতেই হয়। একটা যে কোনো দেশ যদি আজকে মেসির কথাই ধরেন, মেসি একটা খুবই ভালো প্লেয়ার, তাকে যদি আঘাত করা হয় যে কেউরই মন ভাঙতে পারে। দেখেন এই ওয়ার্ল্ড কাপটা আমাদের অনেকে কেঁদেছে, অনেকে হাসছে, তাই না? আজকে হয়তো অনেকে আবার হাসবে, তাই এইভাবেই চলতে থাকবে। সো মানে এখানে যদি আমি একটু আপনাকে প্রশ্ন করি, মানে এবারের ওয়ার্ল্ড কাপের যদি আমরা কেপিআই এর দিকে তাকাই, সেই ক্ষেত্রে অনেকেই বলার চেষ্টা করছেন যে বেশ কিছু সূচকে স্পেন কিন্তু এগিয়ে আছে আর্জেন্টিনার ক্ষেত্রে, বিশেষ করে বল পজিশনিং এবং কাউন্টার প্রসেসিং এ তাদেরকে রীতিমতো ভয়ঙ্কর মনে করা হচ্ছে। এই কৌশলটাকে আসলে আর্জেন্টিনা এগিয়ে যেতে পারবে কিনা? আসলে দুইটা টিম দুই ধরনের খেলা খেলে। একজন বললাম না শর্ট পাস, আরেকজন কাউন্টার অ্যাটাক, যেটা আর্জেন্টিনা করে। পাওয়ারফুল ফুটবল আর্জেন্টিনার যেটা আছে। সো আমি একটা জিনিস বলবো যে দুইজন যেহেতু দুই মেরুর,
ফুটবলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার স্পেনের খেলা আর আর্জেন্টিনা যদি আর্জেন্টিনার খেলে 50-50 চান্স। এখানে যাকে ফেভার করা হবে, যে ফেভার পাবে, দেখা গেছে একটা রেফারি কিন্তু মাঝে মাঝে হুইসেল ছেড়ে দিতে পারে, যেমন আপনি বিএআর সিস্টেমটা বললো ভাইয়া, যে ওনার সাথে আমি একমত, বাট বিএআর সিস্টেমটা আপনার 5 to 10 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে যদি হুইসেলটা হয়ে যেত, তাহলে কিন্তু ওই যে মিশরের ওই গোলটা ক্যান্সেল হতো না, বা হয়ে গেছে, গোল হয়ে গেছে, এটা কিন্তু মানুষের মধ্যে একটা কৌতূহল রয়ে গেছে, তাই না? তো ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল হয়ে গেলে এখন সবাই কিন্তু আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে দেখেনি ফাইনালে আসার, বাট আর্জেন্টিনা গোল করে করেই কিন্তু জিতে এসেছে। সো সেই ক্ষেত্রে আর্জেন্টিনার যেই আত্মবিশ্বাস 70 মিনিট পরে যেভাবে ওরা জিতে আসছে, যেই আত্মবিশ্বাসটা নিয়ে আসছে, আমি মনে করি যে স্পেন এবং আর্জেন্টিনা উভয়েই 50-50 চান্স যে ভালো সুযোগ ক্রিয়েট করতে পারবে। 90 মিনিট হুইসেল টু হুইসেল, 90 মিনিট মানে লাস্ট হুইসেলের আগ পর্যন্ত আর্জেন্টিনার জন্য কিন্তু সবাই একটু অন্যরকমভাবে চোখে দেখে। ধরেন আপনি 3 গোলেই হারতেছে আর্জেন্টিনা, বাট হুইসেল শেষ হওয়ার পরে আর্জেন্টিনার ফলাফলটা কি হলো, 4 গোলে জিতে গেল, এরকম কিন্তু হয়। সো আর্জেন্টিনার ক্ষেত্রে আমি বলবো যে ওরা যদি মেসিকে বেশি মার্ক করে, মানে টার্গেট করে খেলে এবং ওদের ছন্দটা ধরে রাখতে পারে, স্পেন অবশ্যই। জি, আবার স্পেনের কোচ কিন্তু এটিও চিন্তা করছেন যে আর্জেন্টিনা এই জাদুকরকে তিনি আসলে কিভাবে থামাবেন। এবং শুধু আমরা এবারের এই 2022 সালে আমরা যে খেলা দেখলাম, মানে সেখানে 36 বছর পর কিন্তু এই মেসির কাঁধে ভর করে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। এবার গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের ক্ষেত্রেও কিন্তু মেসি অনেকখানি এগিয়ে আছেন। সবকিছু মিলায় একটা নান্দনিক খেলা আসলে আমরা দেখতে যাচ্ছি কিনা। যদিও বিরতিতে আপনি বলছিলেন যে এবারের ফুটবলটাকে আসলে আমার খুব বেশি নান্দনিক বলার সুযোগ নেই, অনেক বেশি কৌশলে এবার খেলা হয়েছে। সেই কৌশলে আসলে কারা এগিয়ে যাচ্ছেন সেদিকে আমাদের জানতে হলে আরও কিছুক্ষণ অপেক্ষায় থাকতে হবে। আমরা আরেকটি বিরতি নিয়ে ফিরতে চাই। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ওয়ালি ফয়সাল বিশ্বকাপে পুরো বিশ্ব কাঁপছে, আর কিছুক্ষণ পরেই আসলে আমরা দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থের পর্দা উঠতে দেখবো এবং শেষ হতে যাচ্ছে এবারের মতো এই বিশ্বকাপ। সামনের বিশ্বকাপ নিয়ে আসলে অনেক আলোচনা আছে। সামনের বিশ্বকাপে দলের সংখ্যাও বাড়ছে। মেসি আপাত দৃষ্টিতে আমরা অনেকটাই নিশ্চিত যে এটাই হয়তো মেসির শেষ বিশ্বকাপ খেলা, কিন্তু অনেক বোদ্ধারাই মনে করছেন যদি ঠিক এভাবেই মেসি খেলতে থাকেন হয়তো পরের বিশ্বকাপেও তাকে দেখার একটা ক্ষীণ সম্ভাবনা থেকে যায়। আপনার কি মনে হয় সেই সম্ভাবনা আসলেই আছে কি? না, ও যদি থাকে তাহলে তো অবশ্যই একটা আর্জেন্টিনার জন্য একটা প্লাস পয়েন্ট। বাট আমি মনে করি যে এই ধরনের প্লেয়ার যদি বলতে কি এবার ওয়ার্ল্ড কাপ জিতে গেলে ওর অ্যাচিভমেন্ট থাকবে 2টা ওয়ার্ল্ড কাপ। এরপরে ও খেলাটা আমার মনে হয় না যে এটা বেটার হবে, কারণ ও 2টা ওয়ার্ল্ড কাপ একটা প্লেয়ারের কাছে আনবিলিভেবল, যেটা ম্যারাডোনা করতে পেরেছে, যেটা পেলের কাছে সম্ভব। বর্তমান প্রেক্ষাপটে মেসির কাছে এটা মানে খুবই অসম্ভব বলে কিছু নেই। মেসি যেটা দেখিয়ে গেছে পুরো বিশ্বকে এই ফুটবলটা প্রায় 1 যুগ, মানে 1-1.5 যুগ, সেটা কিন্তু অন্য কোনো প্লেয়ার দেখাতে পারেনি। আপনি তো ব্রাজিল সাপোর্টার, আপনি বলছিলেন, মানে ব্রাজিলের সাপোর্টারের কাছে একটু জানতে চাই যে কার হাতে কাপ উঠতে যাচ্ছে আজকে, মেসি নাকি ইয়ামাল? যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে তো স্পেন। আপনি মানে যেহেতু ব্রাজিল সাপোর্টার সেহেতু কোনোভাবে আর্জেন্টিনাকে তার মানে আর্জেন্টিনা জিতলে আপনি মনে করেন এটা অ্যাক্সিডেন্ট? না, এটা আসলে অ্যাক্সিডেন্ট, কারণ স্পেন যেই ফুটবল খেলছে, যেই সুন্দর ফুটবল খেলছে, গোছালো ফুটবল, এটা যদি ফ্রান্সের মতো যদি আজকেও ওইভাবে খেলতে পারে তাহলে আর্জেন্টিনার কাছে পসিবল না। ছন্দে খেললে তো আর্জেন্টিনারও জেতার সম্ভাবনা আছে, মানে চান্স তো এখানে 50। যদি কিছু কথা থাকে, যেমন যদি মেসিকে সাপোর্ট দিতে পারে পুরো টিমটা, তাহলে পসিবল আর্জেন্টিনা জেতা, এছাড়া নট পসিবল। মানে আজকের ম্যাচে আমরা বিরতি যাওয়ার আগে যেটা বলছিলাম যে বেশিরভাগ খেলাতেই আমাদের আর্জেন্টিনার খেলাতে দেখতে হয়েছে যে একটু আমাদের 90 মিনিটেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। আজকেও কি মনে করছেন যে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত মানে আরো বেশি সময় অপেক্ষা করতে হবে কিনা? কার হাতে কাপ শেষ বাঁশি পর্যন্ত অবশ্যই আর্জেন্টিনার জন্য অপেক্ষা করতে হবে, কারণ সবাই কিন্তু এই জায়গাটাতেই তাকিয়ে থাকে। দেখা গেছে প্লেয়াররা খেলতে পারছে না, বাট সাপোর্টাররা কিন্তু মূল একটা পার্ট, 50% সাপোর্টাররাই খেলে দেয়। সো ওই ক্ষেত্রে আর্জেন্টিনার সাপোর্টাররা কিন্তু অনেক এগিয়ে, আর্জেন্টিনার সাপোর্টাররা অনেক সাপোর্ট করে, এবং আমাদের যে বাংলাদেশে যেই সাপোর্টার আছে তারাও আর্জেন্টিনার জন্য দোয়া করে। এমনও হয় যে স্বামী স্ত্রী পর্যন্ত ঝগড়া লাগে। তো সেই ক্ষেত্রে আমি আর্জেন্টিনার শেষ বাঁশি পর্যন্ত আমি আত্মবিশ্বাসী না যে স্পেন কখন জিতবে।
জি, সেক্ষেত্রে তার মানে শেষ বাঁশি বাসা পর্যন্ত আসলে আমরা বলতে পারছি না যে কার হাতে উঠতে যাচ্ছে এবারের কাপ। এম কায়সার, বিশ্বকাপকে ঘিরে একটা বিশাল বড় আর্থিক লেনদেন হয়, সেখান থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। এবারের ফাইনালে টিকিটের দাম ৭৪ লাখ টাকা পর্যন্ত ছুঁয়েছে। বাংলাদেশে নানান রকমের আয়োজন হয়, বিশেষ করে আমরা এই খেলার সময়টাতে জার্সি থেকে শুরু করে বিশ্বকাপের নানান রকম সুভেনিয়ার বিক্রি হতে দেখি। সেই যে একটা আর্থিক যে পরিবর্তনটা আসে, সেই ছোঁয়াটা আসলে বাংলাদেশে লাগছে, সেটিকে নিয়ে আসলে আপনি কি বলবেন? ভালো, এটা আমি তো মনে করি যে এটা একটা খুবই ভালো, এটা সিজনাল না হয়ে এটা যদি আপনি সবসময় হতো, পুরো বছরব্যাপী হতো, তাহলে দেখতেন যে আপনি আরও অনেকগুলো আপনি বিজনেস ওরিয়েন্টেশন কিন্তু তৈরি হয়ে যেত, বা আপনি বিজনেসের একটা আপনার মডেল একটু তৈরি হয়ে যেত। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা ধরেন আপনি এটা আর একটু বৃহৎ পরিসরে করা যেতে পারে। এটা শুধুমাত্র আপনি বাংলাদেশে যে এরকমভাবে ফুটবল সমর্থন রয়েছে, শুধুমাত্র যে জার্সি বিক্রি না করে আপনি আরও মোমেন্টাম রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো যদি আপনি এই সময়ের জন্য একটু সেল করতে পারতেন, এবং এই যে আপনার উন্মাদনাটাকে, এই যে আপনি ক্রেজটাকে, এটাকে কাজে লাগিয়ে যদি সত্যিকার অর্থে ফুটবল ফেডারেশন তাদের ফুটবলটাকে আরো একটু মানে আপনার এনহ্যান্স করতে পারতো, তাহলে আমি মনে করি যে সেটা অনেক বড় বিজয় হতো। আমি ছোট্টভাবে একটু শেষ করছি, সেটা হলো যে আপনি দেখবেন যে এই যে রাত জেগে আমরা টিএসসিতে ফুটবল খেলা দেখছি, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খেলা দেখছি, মহল্লায় খেলা দেখছি, গরু খাচ্ছি, আপনি বড় বিগ স্ক্রিনে খেলা দেখছি, কিন্তু সকালবেলা কজন ফুটবল মাঠে নিয়ে হাজির হচ্ছি, সেটা যতদিন পর্যন্ত না আসবে, অর্থাৎ শুধুমাত্র যে আপনি ওই ম্যাচ যখন হয় তখন শুধুমাত্র আপনি ফুটবল প্রেম জেগে উঠবে, সেটা না করে আপনি যদি সারা বছরব্যাপী এবং এখানকার যে খেলা হয় সেই ক্লাবগুলোকে যদি সাপোর্ট দিতে পারেন, সেই খেলাটাকে যদি সাপোর্ট দিতে পারেন, নিজে স্পোর্টিং হতে পারেন, স্পোর্টিং নেশন হতে পারেন, তাহলে দেখবেন যে আপনি ফুটবলটাকে সত্যিকার অর্থে আমাদের এখানে আরো ভালো এক ধরনের কিন্তু প্রাণের খেলা হিসেবে হয়ে আসবে। একটু আপনার কাছে আসে, মানে আপনি নিজেও তো আসলে আপনার নিজের একটা একাডেমি আছে, মানে আপনি ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও কাজ করছেন। আবার এই যে আমরা বলছি যে দল বাড়ছে, তার মানে ফিফারও তো আয় বাড়ছে, এবং সেই আকাশ ছুঁয়েছে আসলে প্রাইজ মানির যে অঙ্ক, সেটিও সেই ফিফার উপার্জনের ভাগিদার তো বাংলাদেশও হতে যাচ্ছে। সামনে বিশ্বকাপ শেষ হতে দেশের ফুটবল গভর্নিং বডি বা গেম ডেভেলপমেন্টের জন্য বড় একটা অঙ্কের অর্থ পেতে যাচ্ছে বাফুফে। সেটা নিয়ে একটু জানতে চাই, বাফুফের সামনের আসলে প্ল্যানিংটা কি? এই অর্থটা বাফুফে ঠিক কিভাবে ব্যয় করবে? শোন, বাফুফেতে আমাদের যে ফাইন্যান্স কমিটি, আমাদের সভাপতি তাবিতা ওয়ালোটার সভাপতি, আমিও সদস্য আছি, 5 জনের কমিটি। আমাদের রাত দিন এই টাকা পয়সার হিসাবে আমাদের ঘাম ছুটে যাচ্ছে। কারণটা হলো এখন আমাদের ডিফারেন্ট লেভেলে ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা হাতে নিচ্ছি। আন্ডার 20 ক্যাম্প চলছে, আন্ডার 17 আমরা এবার 17 জনকে নিতে চাচ্ছি। সো লট অফ থিংস আর গোয়িং অন। তো ফিফা আমাদেরকে ভালো সাপোর্ট দিচ্ছে, নো ডাউট ইন দ্যাট। এবং আগামীতে আমরা আশা করছি যে আমাদের কার্যক্রমেই তারা খুশি হয়ে সাপোর্টটা আরও বাড়াবে। আপনি জানেন যে গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্টে আমরা এএফসি থেকে উই গট অ্যাওয়ার্ডেড এবং অল দ্য এশিয়ান কান্ট্রিজ, এবং এটা 55 বছর পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো আন্তর্জাতিক এই ধরনের সম্মাননা পেল। সো দ্য ডেজ আর কামিং, গুড ডেজ আর কামিং। আমি একটা কথা যেটা একটু আগে উনি বললেন, আপনার কোশ্চেনটা ছিল মেসি নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কিনা। হঠাৎ তখন আমার মনে হলো ব্রিটিশ স্যার স্ট্যানলি ম্যাথুসের কথা। স্ট্যানলি ম্যাথুস তিনি কিন্তু খেলোয়াড় থাকাকালীনে নাইটহুড পেয়েছিলেন, দ্য ওনলি প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড হি ইজ টু প্লে অন দ্য ফিল্ড অ্যাজ স্যার স্ট্যানলি ম্যাথুস। উনি 42 বছর বয়স পর্যন্ত ন্যাশনাল টিমে খেলে গেছেন। তো আমার কথাটা হলো যে আমরা তাদের আরও পারফরমেন্স ভালো থাকুক, আগামীতে ফুটবলে আরও স্টার সমৃদ্ধ হয়ে উঠুক, এটা আমরা চাই। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে ফিফাকে আরও কেয়ারফুল থাকতে হবে ভিআর নিয়ে, কারণ ভিআরের পক্ষে দুটো জিনিস হচ্ছে, রেফারি যেমন ক্লিয়ার পিকচার পাচ্ছেন, ওটা যখন টেলিভিশনে দেখানো হচ্ছে দর্শকও কিন্তু একটা যতটুকুই বুঝুক দর্শক একটা বুঝ নিয়ে নিচ্ছে। যেটা কায়সার বললো যে এটার পিছনে অ্যানালিসিস, কারণ কোনটায় ফাউল হয় না, এটা হয়তো মানুষ আরও অ্যাওয়্যার হয়ে যাবে। তবে এটা একটি জিনিস ভালো যে স্বচ্ছতা চলে আসছে। এবার যে ভুল ত্রুটিগুলো হয়েছে আমি আশা করি আগামী ওয়ার্ল্ড কাপ বা তার প্রস্তুতি ম্যাচগুলোতে এগুলো হবে না। আর সার্বিকভাবে আমি এই ওয়ার্ল্ড কাপের পজিটিভ দিকে দেখি, এর একটা পজিটিভ রেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও আসবে, এবং আমাদের দায়িত্ব থাকবে এই ফুটবলটাকে আরও সংগঠিত করে সারা দেশে ছড়িয়ে দেয়া। যেটা কায়সার বলল, আমরা সেলিব্রেট করছি, হই হল্লা করছি, কিন্তু ফুটবল আমরা খেলতে পারছি না। এখানে একটু ছোট করে আরেকটু আমি আপনার কাছে জানতে চাই, মানে আপনি নিজে আসলে যেহেতু বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য কাজ করছেন এবং আপনার একটা একাডেমিও আছে, সেখানে মেসিকে দেখে আসলে আমরা ঠিক যেভাবে নিজেরা উচ্ছ্বসিত হই, বাংলাদেশে আসলে আমরা কবে এরকম একজন মেসির মতন খেলোয়াড় পেতে যাচ্ছি? আমি বাংলাদেশকে নিয়ে
মেসির মতন কেউ আসবে কিনা দ্যাট আই ডোন্ট নো, বাট আমাদের মূল উদ্দেশ্যটা হলো বাংলাদেশে আমরা যেন একটা কম্পোস্ট টিম গড়ে তুলতে পারি এবং সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যখন আমরা এই টিমগুলো ডেভেলপ করবো এর ভেতর থেকে একজন মেসি গড়ে উঠবে। লাইক আর্জেন্টিনা ডিড নট ওয়ান্ট টু, তারা ম্যারাডোনাকে ডেভেলপ করার জন্য করে নাই, টিম গড়ে উঠেছে, এর ভিতর থেকে একজন ম্যারাডোনা বেরিয়ে এসছে। টিম গড়ে উঠেছে ব্রাজিলে, একটা পেলে বেরিয়ে এসছে। তো এরকম বাংলাদেশে হয়তো টিম গড়ে উঠলে বেরিয়ে আসবে। আরেকটা জিনিস দেখেন আপনি, যে কথাটি একটু আগে হচ্ছিল, আমাদের ছাত্র জীবনে লিগ হয়ে যেত, যে চ্যাম্পিয়ন হতো তখন যে লিডিং টিমগুলো ছিল, নিউ মার্কেটে তখন পরদিন ভিউ কার্ড রাইট একদম ছেয়ে যেত, অ্যান্ড দ্যাট উড বি দ্য মোস্ট পপুলার আইটেম টু গিফট ইচ আদার। সেই ক্রেজটা তো আমাদের নাই। আমাদের লিগটাকে সচল করতে হবে। আমাদের যে মহল্লায় তারা ফুটবল রাত জেগে দেখছে, ওই মহল্লায় বাচ্চাদেরও খেলার একটা মাঠ নাই। সরকারকে এগিয়ে আসতে হবে একটা খাস জমি দিয়ে সে মাঠটা আমাদেরকে দিতে। সুতরাং আগামী ওয়ার্ল্ড কাপের স্বপ্ন আমরা যদি দেখি, আমাদের গ্রাসরুট থেকে ফুটবলকে তুলে আনতে হবে। ফেডারেশন চেষ্টা করবে, মানুষের উৎসাহ আছে, আশা করছি সরকারও এগিয়ে আসবে। নিশ্চয়ই পরিসংখ্যান যত যাই বলুক, ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই লড়াইয়ে এক মুহূর্তের একটা ছোট ভুলও সমীকরণ পাল্টে দিতে পারে। আমাদের সময় একদম শেষ, দুটো দলের জন্যই আসলে আজকে আমরা শুভকামনা জানাতে চাই। শেষটা আসলে এখানে আমি একটা ছোট পরিসংখ্যান দিয়ে করতে চাই, মানে আমি আমার থেকে শুরু করি। আমি চাই যে আজকে আর্জেন্টিনা জিতুক। নাসির শাহরিয়ার জাহিদি। আমি চাই আজকের স্পোর্টসটা খুব কম্পিটিটিভ, সুন্দর, উপভোগ্য ওয়ালি হোক। ফয়সাল, স্পেন। স্পেন। এম কায়সার। স্পেন 2-0, আর যদি ম্যাচটা টাই ব্রেকারে যায় তাহলে আর্জেন্টিনার সুযোগ রয়েছে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরব আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।